কুয়াশা ঘেরা শীতের ভোর কিংবা মেঘলা বিকেলের নিস্তব্ধ নদী। আজ থেকে প্রায় ৩০০ বছর আগে এই বাংলার আকাশের দিকে তাকালে এমন এক দৃশ্য চোখে পড়ত যা আজ আমাদের কল্পনারও অতীত। সেই সময় আকাশের বুকে এমন এক বিশাল ছায়া ভেসে বেড়াত যার ডানা মেলার শব্দে নদীর জলও যেন মুহূর্তের জন্য থমকে যেত। ছোট পাখিরা ভয়ে নীরব হয়ে যেত, আর নদীর পাড়ের মানুষ সম্ভ্রমের চোখে আকাশের দিকে তাকাত, কারণ তাদের মাথার ওপর দিয়ে উড়ে যাচ্ছে আকাশের রাজা ঈগল। সেই সময় বাংলার আকাশ এতটাও শূন্য ছিল না, কিন্তু আজ একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে সেই একই আকাশের দিকে তাকালে আমরা কি দেখি? শুধুই শূন্যতা। আজ আমাদের মনে প্রশ্ন জাগে, সেই রাজকীয় ডানামেলা পাখিগুলো কোথায় গেল? ঈগল কি আমাদের ওপর অভিমান করে এই জনপদ ছেড়ে চলে গেছে, নাকি আমরা আমাদের লোভ আর অসচেতনতা দিয়ে তাকে আকাশ থেকে চিরতরে মুছে ফেলেছি? প্রিয় দর্শক, পুরাতন পথিকের আজকের পর্বে আমরা হাঁটব ইতিহাসের সেই ধুলোমাখা পথে, যেখানে মিশে আছে বাংলার ঈগলের হারিয়ে যাওয়ার করুণ উপাখ্যান। আজ আমরা জানব প্রকৃতির এই শীর্ষ শিকারী কেন আজ বিলুপ্তির পথে, এবং তাদের হারিয়ে আমরা আসলে কি হারাচ্ছি। বাংলার ইতিহাসের পাতা উল্টালে দেখা যায় ঈগল বা শিকারী পাখির উপস্থিতি এই জনপদকে ঘিরেছিল হাজার বছর ধরে। প্রাচীন বঙ্গদেশ থেকে শুরু করে মধ্যযুগ, এমনকি মুঘল এবং নবাবী আমলেও ঈগল ছিল শৌর্য, বীর্য এবং ক্ষমতার প্রতীক। পুরনো পাণ্ডুলিপি এবং লোকগাথাগুলোতে ঈগলের উল্লেখ পাওয়া যায় বারংবার। মুঘল সম্রাট এবং বাংলার স্থানীয় জমিদারদের মধ্যে শিকারী পাখি পোষার এক বিশেষ রেওয়াজ ছিল। বাজ পাখি বা শাহীন পাখির পাশাপাশি ঈগলের রাজকীয় উপস্থিতি তাদের আভিজাত্যের পরিচায়ক ছিল। সেই সময় ঈগলকে মনে করা হতো স্বাধীনতার প্রতীক। তার তীক্ষ্ণ দৃষ্টি এবং ক্ষিপ্র গতি মানুষকে মুগ্ধ করত। লোককথায় ঈগলকে বর্ণনা করা হয়েছে এমন এক পাখি হিসেবে যে ঝড়ের মেঘের ওপর দিয়ে উঠতে পারে। এই পাখিটি শুধু একটি প্রাণী ছিল না, বরং বাংলার প্রকৃতি ও সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ ছিল। গ্রামের প্রবীণ মানুষদের কাছে শুনলে জানা যায়, একসময় গ্রামের দিঘি বা বড় নদীর ধারে বিশাল শিমুল বা বটগাছের মগডালে ঈগলের বাসা ছিল অতি পরিচিত দৃশ্য। কিন্তু সেই দৃশ্যপট এখন কেবলই ইতিহাস। আজকের প্রজন্ম ঈগল চেনে কেবল বইয়ের পাতায় কিংবা টেলিভিশনের পর্দায়। আমাদের নিজেদের অজান্তেই আমরা ইতিহাসের এক জীবন্ত অংশকে হারিয়ে ফেলছি। ঈগল আল্লাহর এমন এক সৃষ্টি যাকে বলা হয় টপ প্রিডেটর বা খাদ্য শৃঙ্খলের শীর্ষ শিকারী। প্রকৃতির ভারসাম্য রক্ষায় এদের ভূমিকা অপরিহার্য। একটি সুস্থ ও সচল ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্রের অন্যতম বড় প্রমাণ হল সেই এলাকায় ঈগলের উপস্থিতি। ঈগল মূলত মৃতভোজী এবং শিকারী উভয়ই। এরা নদীর অসুস্থ ও মরা মাছ, বিষাক্ত সাপ এবং ফসলের ক্ষতিকারক ইঁদুর খেয়ে প্রকৃতির ভারসাম্য বজায় রাখে। ভাবলে অবাক হতে হয়, এদের দৃষ্টিশক্তি মানুষের চেয়ে প্রায় ৮ গুণ বেশি শক্তিশালী। আকাশে হাজার ফুট উঁচুতে ভেসে থেকেও এরা জলের নিচে মাছের সামান্য নড়াচড়া নিখুঁতভাবে দেখতে পায়। যখন একটি ঈগল আকাশ থেকে ডাইভ দিয়ে জল স্পর্শ না করে শিকার ছো মেরে নিয়ে যায়, তখন সেটি কেবল শিকার নয়, বরং প্রকৃতির নিখুঁত কারিগরির এক বিস্ময়কর প্রদর্শনী। সুন্দরবন থেকে শুরু করে হাওর অঞ্চল, এমনকি উপকূলীয় এলাকাগুলোতেও ঈগল ছিল প্রকৃতির ঝাড়ুদার। নদী ও জলাশয়ের পানি পরিষ্কার রাখতে এদের ভূমিকা ছিল অপরিসীম। ঈগল যেখানে থাকে সেখানকার প্রকৃতি সুস্থ থাকে, এটিই ছিল প্রকৃতির নিয়ম। কিন্তু সেই নিয়ম আজ ভেঙে পড়েছে। বাংলাদেশে একসময় নানা প্রজাতির ঈগলের দেখা মিলত। এর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হল প্যালাস ফিশ ঈগল বা কুড়া ঈগল। স্থানীয়ভাবে এটি কুড়া বা কোড়াল নামেও পরিচিত। হাওর অঞ্চলে এবং উপকূলীয় বড় নদীর মোহনায় এদের রাজত্ব ছিল। ধূসর ও সাদার মিশ্রণে বিশাল ডানার এই পাখিটি যখন আকাশে উঠত, তখন মনে হতো যেন কোনো এক পৌরাণিক পাখি ডানা মেলেছে। এছাড়া রয়েছে হোয়াইট বেলিড সি ঈগল বা সিন্ধু ঈগল, যা মূলত সুন্দরবন এবং উপকূলীয় এলাকায় দেখা যায়। এর সাদা পেট এবং ছাই রঙের ডানা একে অনন্য সুন্দর করে তুলেছে। একসময় গ্রে হেডেড ফিশ ঈগল বা মেটে মাথা কুড়া ঈগলও প্রচুর দেখা যেত। আর শীতকালে সুদূর সাইবেরিয়া বা মঙ্গোলিয়া থেকে আসত পরিযায়ী ঈগল, যেমন স্টেপ ঈগল। এরা হাজার হাজার মাইল পথ পাড়ি দিয়ে আমাদের দেশে আসত একটু উষ্ণতা আর খাবারের খোঁজে। কিন্তু আজ এই নামগুলো কেবলই তালিকায় সীমাবদ্ধ হয়ে যাচ্ছে। শঙ্খচিল বা চিলকে অনেকে ভুল করে ঈগল মনে করেন, কিন্তু ঈগল তার আকার, গাম্ভীর্য এবং শিকারের কৌশলে চিলের থেকে যোজন যোজন এগিয়ে।
আজ সেই কুড়া ঈগলের ডাক আর হাওরের বুকে শোনা যায় না। সুন্দরবনের গহীনে সিন্ধু ঈগলের সংখ্যাও আশঙ্কাজনকভাবে কমে এসেছে। এখন প্রশ্ন হলো, কেন হঠাৎ করে এই বিশাল পাখিগুলো আমাদের আকাশ থেকে হারিয়ে যেতে শুরু করলো? এই রহস্যের উত্তর খুঁজতে গেলে আমাদের তাকাতে হবে নিজেদেরই কর্মকাণ্ডের দিকে। ঈগলের বিলুপ্তির পেছনে প্রধান এবং সবচেয়ে বড় কারণ হল আবাসন ধ্বংস। ঈগল বাসা বাঁধার জন্য বেছে নেয় অনেক উঁচু এবং শক্ত ডালপালাযুক্ত গাছ, যেমন বট, পাকুড়, শিমুল বা কড়ই গাছ। গত কয়েক দশকে নগরায়ন এবং জ্বালানি কাঠের প্রয়োজনে আমরা নির্বিচারে এই বড় গাছগুলো কেটে ফেলেছি। গ্রামের পর গ্রাম ঘুরলে এখন আর শতবর্ষী সেই বিশাল গাছগুলো চোখে পড়ে না। থাকার জায়গা না পেয়ে বাসা বাঁধার এবং ডিম পাড়ার নিরাপদ স্থান হারিয়ে ঈগলরাজ বিপন্ন। তাদের প্রজনন প্রক্রিয়া ব্যাহত হয়েছে মারাত্মকভাবে। নিরাপদ আশ্রয়ের অভাবে তারা বাধ্য হয়েছে লোকালয় থেকে দূরে সরে যেতে, কিন্তু সেখানেও মানুষের আগ্রাসন তাদের পিছু ছাড়েনি। এর চেয়েও ভয়াবহ এবং নীরব ঘাতক হল বিষাক্ত কীটনাশক এবং রাসায়নিক দূষণ। কৃষিজমিতে ফসলের ফলন বাড়াতে আমরা যে পরিমাণ কীটনাশক ব্যবহার করছি তা বৃষ্টির পানির সাথে ধুয়ে নদী ও জলাশয়ে গিয়ে মিশছে। এই বিষাক্ত রাসায়নিক প্রথমে ছোট মাছ বা জলজ প্রাণীর শরীরে প্রবেশ করে। এরপর সেই মাছ যখন ঈগল খায় তখন সেই বিষ ঈগলের শরীরে জমা হতে থাকে। বিজ্ঞানের ভাষায় একে বলা হয় বায়োম্যাগনিফিকেশন বা জৈব সঞ্চয়ন। এই বিষের প্রভাবে ঈগলের ডিমের খোসা পাতলা হয়ে যায়, ফলে ডিমে তা দেওয়ার সময় ডিম ভেঙে যায় এবং বাচ্চা ফোটে না। এভাবেই একটি পুরো প্রজন্ম ধ্বংস হয়ে যাচ্ছে আমাদের চোখের আড়ালে। এছাড়া গবাদি পশুর চিকিৎসায় ব্যবহৃত কিছু ঔষধ, যা মৃত পশুর মাংসের মাধ্যমে শকুনের পাশাপাশি ঈগলের শরীরেও প্রবেশ করছে এবং তাদের কিডনি নষ্ট করে দিচ্ছে। আমরা হয়তো ভাবছি আমরা শুধু ফসল রক্ষা করছি, কিন্তু পরোক্ষভাবে আমরা আমাদের আকাশের রাজাকে হত্যা করছি। ঈগলের মৃত্যুর আরেকটি বড় কারণ হল অপরিকল্পিত বিদ্যুৎ লাইন। ঈগল যেহেতু উঁচু জায়গায় বসতে পছন্দ করে, তাই বনাঞ্চল বা গ্রামীণ এলাকার উপর দিয়ে যাওয়া উচ্চ ভোল্টেজের বিদ্যুৎ সঞ্চালন লাইনগুলো তাদের জন্য মরণ ফাঁদ হয়ে দাঁড়িয়েছে। বিশ্রাম নিতে বা শিকার খুঁজতে গিয়ে বিদ্যুতের তারে বসে বা ডানা ঝাপটাতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে প্রতি বছর অসংখ্য ঈগল মারা যাচ্ছে। এর সাথে যুক্ত হয়েছে মানুষের কুসংস্কার এবং নিষ্ঠুরতা। অনেক সময় ঈগল হাঁস মুরগি ধরে নিয়ে যায় এই অপরাধে গ্রামের মানুষ বিষ টপ দিয়ে বা গুলি করে ঈগল হত্যা করে। আবার কিছু অসাধু চোরাশিকারী এদের ধরে বিদেশে পাচার করে দেয় কিংবা শৌখিন মানুষের কাছে বিক্রি করে। প্রকৃতির এই পাহারাদারকে আমরা শত্রু ভেবে নিধন করেছি, অথচ তারা আমাদের পরিবেশের বন্ধু ছিল। জলবায়ু পরিবর্তনের প্রভাবও এদের ওপর পড়েছে। অনিয়মিত বৃষ্টিপাত, ঝড় এবং জলোচ্ছ্বাসে তাদের বাসা নষ্ট হচ্ছে, খাদ্যের অভাব দেখা দিচ্ছে। সব মিলিয়ে ঈগল আজ অস্তিত্ব সংকটের চূড়ান্ত পর্যায়ে দাঁড়িয়ে আছে। আমরা যদি একটু গ্রামীণ জনপদের দিকে কান পাতি, তবে শুনতে পাব বাস্তব মানুষের অভিজ্ঞতার কথা। গ্রামের কোনো এক বৃদ্ধ জেলের কাছে গিয়ে যদি জিজ্ঞেস করেন, তিনি দীর্ঘশ্বাস ফেলে বলবেন, বাবা, আগে যখন জাল ফেলতাম তখন মাথার ওপর চক্কর দিত বড় বড় ঈগল, মাছ ভেসে উঠলেই ঝপ করে নামত। এখন সারাদিন নদীতে থাকি, কিন্তু সেই ডাক আর শুনি না। আকাশটা কেমন যেন খালি লাগে। পাখি পর্যবেক্ষক বা যারা বন্যপ্রাণী নিয়ে কাজ করেন, তাদের কণ্ঠেও একই হতাশা। তারা বলছেন, একসময় টাঙ্গুয়ারার হাওর বা সুন্দরবনে গেলে সহজেই কুড়া ঈগলের দেখা মিলত। এখন ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও তাদের দেখা পাওয়া যায় না। এই যে মানুষের স্মৃতি থেকে একটি প্রাণী মুছে যাচ্ছে, এটি কেবল একটি পাখির হারিয়ে যাওয়া নয়, এটি আমাদের প্রকৃতির রুগ্ন হয়ে পড়ার লক্ষণ। যারা একসময় এই মাটিরই সন্তান ছিল, আজ তারা তাদের নিজেদের ঘরেই পরবাসী বা বিলুপ্ত। ঈগল হারিয়ে গেলে আমরা আসলে কি হারাবো? অনেকেই হয়তো ভাবেন, একটি পাখি না থাকলে আমাদের কি ক্ষতি হবে? ক্ষতিটা অপূরণীয়। ঈগল না থাকলে খাদ্য শৃঙ্খল ভেঙে পড়ে, ইঁদুর এবং সাপের উপদ্রব বেড়ে যায়, যা শেষ পর্যন্ত আমাদের ফসলের ক্ষতি করে এবং মানুষের জীবন বিপন্ন করে। জলাশয়ে মরা মাছ এবং আবর্জনা খেয়ে ঈগল জল ও বাতাসকে দূষণমুক্ত রাখে। ঈগল না থাকায় জলাশয়গুলো দূষিত হচ্ছে, মাছের মরক দেখা দিচ্ছে এবং সেই দূষিত মাছ খেয়ে মানুষও অসুস্থ হচ্ছে। প্রকৃতিতে প্রতিটি প্রাণীর একটি নির্দিষ্ট কাজ আছে। ঈগল তার কাজ করে প্রকৃতিকে সুস্থ রাখত। তাকে সরিয়ে দিয়ে আমরা সেই ভারসাম্য নষ্ট করে ফেলেছি। ভবিষ্যৎ প্রজন্মের কাছে ঈগল হয়তো ডাইনোসরের মতো একটি গল্প হয়ে থাকবে। তারা জানবে না তাদের পূর্বপুরুষদের আকাশে একসময় এমন এক রাজকীয় পাখি উড়ত। একটি শূন্য আকাশ মানে একটি দুর্বল প্রকৃতি। তবে কি সব শেষ হয়ে গেছে? আশা কি একেবারেই নেই? না, এখনও কিছুটা সময় আছে।
এখনও যদি আমরা সচেতন হই তবে হয়তো বাংলার আকাশ আবার ঈগলের ডানা মেলায় মুখরিত হতে পারে। বাংলাদেশে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন 2012 অনুযায়ী ঈগল হত্যা বা ধরা দণ্ডনীয় অপরাধ। সরকারি ও বেসরকারি পর্যায়ে কিছু উদ্যোগ নেওয়া হয়েছে। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এবং বন্যপ্রাণী গবেষকরা আহত ঈগল উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করছেন এবং তাদের পুনরায় প্রকৃতিতে অবমুক্ত করছেন। হাওর অঞ্চলগুলোতে উঁচু গাছ কাটার উপর নিষেধাজ্ঞা আরোপ করা এবং নতুন করে বড় গাছ লাগানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। নিরাপদ বিদ্যুৎ লাইনের জন্য তারের ওপর ইনসুলেশন বা কাভার লাগানোর দাবি জানানো হচ্ছে। তবে সবচেয়ে বড় পরিবর্তন আসতে হবে আমাদের মানসিকতায়। আমাদের বুঝতে হবে ঈগল আমাদের শত্রু নয়, বরং পরিবেশের বন্ধু। কৃষিকাজে রাসায়নিক সারের পরিবর্তে জৈব সারের ব্যবহার এবং জলাশয় দূষণ রোধ করতে পারলে ঈগলের খাবার নিরাপদ হবে। গ্রামের মানুষদের বোঝাতে হবে যে একটি মুরগি নিলেও ঈগল ইঁদুর ও সাপ মেরে তার চেয়ে বেশি উপকার করে। আমরা যদি আমাদের চারপাশের পুরনো বড় গাছগুলো রক্ষা করি তবে তারা আবার ফিরে আসবে বাসা বাঁধতে। গবেষকরা বলছেন অনুকূল পরিবেশ পেলে ঈগল আবার বংশবৃদ্ধি করতে সক্ষম। প্রয়োজন শুধু একটু নিরাপত্তা আর একটু ভালোবাসা। পুরাতন পথিক হিসাবে আমাদের দায়িত্ব এই বার্তাটি ছড়িয়ে দেওয়া। আমরা চাই না আমাদের আগামী প্রজন্ম জাদুঘরে গিয়ে স্টাফ করা ঈগল দেখুক। আমরা চাই তারা জীবন্ত ঈগলের রাজকীয় উড্ডয়ন দেখুক এই বাংলার নীল আকাশে। আজকের এই আলোচনার শেষ প্রান্তে দাঁড়িয়ে একটি কথাই বারবার মনে পড়ছে, ঈগল ছাড়া আকাশ শুধু ফাঁকা নয়, তা দুর্বল। আকাশের দিকে তাকালে আজ যে হাহাকার আমরা অনুভব করি তা আসলে প্রকৃতিরই কান্না। আমরা কি পারব আমাদের এই হারানো রাজাকে ফিরিয়ে দিতে, নাকি ইতিহাসের পাতায় লেখা থাকবে যে আমাদের অবহেলায় বিলুপ্ত হয়েছে আকাশের এক বিস্ময়? সিদ্ধান্ত আমাদেরই নিতে হবে। আমরা কি শুধু ইতিহাস বলবো নাকি ভবিষ্যৎ বাঁচাবো? প্রকৃতির এই মহিমান্বিত সৃষ্টিকে রক্ষা করার দায়িত্ব আমার, আপনার, আমাদের সকলের। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ঈগল সম্পর্কে এই তথ্যগুলো কি আপনাদের জানা ছিল? আপনার এলাকায় কি এখনও ঈগল বা বড় কোনো শিকারী পাখি দেখা যায়? কমেন্ট করে আমাদের জানান। আপনার একটি মন্তব্য হয়তো আমাদের প্রকৃতির চিত্রটা তুলে ধরতে সাহায্য করবে। আর যদি ভিডিওটি আপনাদের মনে দাগ কেটে থাকে তাহলে লাইক দিন এবং শেয়ার করে অন্যদেরও জানার সুযোগ করে দিন। প্রকৃতির ইতিহাস ও রহস্য নিয়ে পুরাতন পথিকের পথচলা অব্যাহত থাকবে। আমাদের সাথে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হবে খুব শিগগিরই নতুন কোনো ইতিহাসের সন্ধানে। ততক্ষণ পর্যন্ত প্রকৃতির যত্ন নিন, ভালো থাকুন।